আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি নাই। আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি, আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি এবং 24 ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি যে এই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি। এগুলো তো আপনারা জানেন না। আমার বাবা পরিবারে কেমন ছিল, তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে, সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল, এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল, এগুলো তো আপনারা কেউ জানেন না। আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছেন, তাই না? আমি তো ভেতরটাও জানি, আমি বাইরেরটাও জানি। বিশাব আলী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাব আলীর আপন ভাই সুখরঞ্জন বালী। আপনারা সবাই বোধহয় তার নাম জানেন। আল্লামা সাঈদীর নাম যারা জানেন তারা সুখরঞ্জন বালীর নামও জানেন। সুখরঞ্জন বালী ঢাকায় 2012 সালের 4 নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না, তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে, অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি হুজুরের পক্ষে কথা বলবো। আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না, কোর্টে বলতে পারবেন কিনা? উনি বললেন হ্যাঁ পারবো। আমি বললাম আসেন। তিনি কোর্টে আসলেন। আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালী ট্রাইব্যুনালে। আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে। আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই, কিন্তু এমনভাবে ব্যারিকেড তৈরি করে আমার পক্ষে ব্যারিকেড ভেঙে সুখরঞ্জন বালীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা 4 নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে। আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী অমুক। আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বালী। এটা ছিল 4 তারিখ 2012 সালের 4 নভেম্বর। আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম, ভারতের দালাল, সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না। আমরা অবাক হয়ে গেলাম। উনি বললেন আগামীকাল হবে। আমরা সরল মনে তাই মেনে নিলাম। 5 নভেম্বর 2012 আমরা সুখরঞ্জন বালীকে নিয়ে আবার গেলাম। ট্রাইব্যুনালের আশপাশে ঢুকতে এত পুলিশ, 3 বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম, এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি। ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে। আর ট্রাইব্যুনাল হলো আওয়ামী লীগের তীর্থস্থান, ওইটা তাদের ভাগ্য বিধাতা। তো ট্রাইব্যুনাল থেকে যদি ফাঁসির আদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে, এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু কে জানতো যে তারা এমন একটি পরিকল্পনা করেছে যে আমাদের সাক্ষীকে আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমার গাড়ি থেকে 5 নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো 4 তারিখে ওই কুলাঙ্গার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম, ভারতের দালাল, সে কেন 4 তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না? কেন আমাদেরকে 5 তারিখে নেওয়া হলো? কেন 5 তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল? যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে কোর্টকে অবহিত করলাম। সেদিন কোর্টে ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তিনি উপস্থিত ছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব ছিলেন, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র লয়াররা সেদিন ওখানে ছিলেন। আমরা গিয়ে কোর্টকে উপস্থিত তাৎক্ষণিক জানালাম ওই কুলাঙ্গার নিজামুল হক নাসিম শাহবাগ থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল। শাহবাগ থানার ওসিকে কল করলেন। শাহবাগ থানার ওসি ছিল তখন সিরাজুল ইসলাম সম্ভবত। তাকে কল করা হলো। তাকে বললে দেখেন ওনারা অভিযোগ করছে এই ধরনের অপহরণ ঘটনা ঘটেছে কিনা। উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন স্যার বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই। আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত 8টি সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরা চেক করা হোক। আমাদের কথা কোর্ট শুনলো না ট্রাইব্যুনাল। আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম, আমাদের সাক্ষী অপহরণ করা হয়েছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক। শুনলে আশ্চর্য হবেন, হাইকোর্ট আমাদের ওই হ্যাভিয়াস কর্পাস রিটটি এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে। একদিনের জন্য তারা শুনানি করেনি। তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন, গোটা বিচারটাই ছিল একটা নাটক, গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সারা বাংলাদেশে এত আলেম, এত ইসলামী দল,
তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করেছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত ওই সমস্ত আলেমদেরকে তারা টার্গেট করেছিল। খেয়াল করে দেখেন, একটু স্মরণ করেন, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের 3 বার 4 বার 5 বারের এমপিও আছে। মৌলানা আব্দুল সোবহান সাহেব 5 বারের এমপি, আল্লামা সাঈদী 2 বারের এমপি, মিজানুর রহমান সাহেব সাতক্ষীরা 2 বারের এমপি। তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত, সারা বাংলাদেশে যারা জনপ্রিয়, জামাতের ওই সব নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করেছে। তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে, বাংলাদেশ ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে। কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও, অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারে না। যে কোনো তারা টার্গেট করেছে জামাতকে আর জামাতের নেতৃবৃন্দকে। প্রিয় ভাইরা, আপনারা আল্লামা সাঈদীর ব্যাপারে সব জানেন। আলহামদুলিল্লাহ, আমার তো পিতা, বিশ্বাস করেন আমি আমার পিতাকে শুধু পিতা হিসাবে দেখিনি, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার পিতাকে শুধু পিতা হিসাবে দেখিনি, আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি এবং 24 ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি যে এই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি। এগুলো তো আপনারা জানেন না। আমার বাবা পরিবারে কেমন ছিল, তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে, সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল, এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল, এগুলো তো আপনারা কেউ জানেন না। আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছেন, তাই না? আমি তো ভেতরটাও জানি, আমি বাইরেরটাও জানি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুনি নাই। 2010 সালের 29শে জুন আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল কোন মামলা নিশ্চয় আপনাদের স্মরণ আছে? স্মরণ আছে? জি আছে। গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায়। বিচার করেছে কোথায়? ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে? বিচার করেনি। ওই মামলা ওইভাবেই আছে। বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো কোনো এভিডেন্স সরকারের কাছে কোনো ছিল না, কোনো সুযোগও ছিল না। কিন্তু আল্লামা সাঈদীকে তো আটকাতে হবে। তো কিভাবে আটকাবে? তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা, হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ 50টি বছর পৃথিবীর 52টি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন, যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তেমন একটি মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। আর মামলা করলো কে? ওই খুনি হাসিনার 5 আটা গোলাম, তরিকত ফেডারেশনের তথাকথিত ভুয়া পীর নজিবুল বশর মাইজভান্ডারী এবং চাঁদপুরের এক চাঁদপুরি, আমার তার পুরো নামটা মনে নেই, আব্দুল আওয়াল চাঁদপুরি। এদের মাধ্যমে তারা মামলা করলো। বিনিময়ে তারা কি পেল? ওই ভুয়া মাইজভান্ডারী আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলো, আর ওই আর এক ভণ্ড আউয়াল চাঁদপুরি তার দলের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন। কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মাহ যে ক্ষতিগ্রস্ত হলো, কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো, সে বিষয়ে তারা ভ্রুক্ষেপ করেনি। আমি তো বিশ্বাস করি যে 13টি বছর আল্লামা সাঈদী কারাগারে ছিলেন, সেই 13টি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত 13 জন বিধর্মীত ইসলাম ধর্ম গ্রহণ করত, অন্তত 13 জন মানুষ তো নামাজি হতো, অন্তত 13 জন মানুষ তো দ্বীনের পথে আসতো, অন্তত 13 জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত। কিন্তু পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীর কণ্ঠটাকে স্তব্ধ করার জন্যই তারা
আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করেছিল। কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে? কারণ আল্লামা সাঈদীর কণ্ঠ হলো ওই কণ্ঠ যে ভারতীয় আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসতো, সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠতো, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যখন পরিচালিত হতো, সংসদে, পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি পাশের কোনো অপচেষ্টা চালানো হতো, তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে হতো, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশের যে কোনো মতের পথের আলেম ওলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তখন সবার আগে যে কণ্ঠটি গর্জে উঠতো, ওটাও আল্লামা সাঈদীর কণ্ঠ। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। একদম পরিষ্কার। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটা হলো একটা নাটক, টোটাল অভিযোগ একটা নাটক। 2010 সালে আব্বাকে গ্রেপ্তারের পর থেকে নিয়ে 5ই আগস্ট 2010 সালের 29 জুন বিকেল 5টার ঢাকার মিন্টো রোডের ফুটপাথ থেকে 2023 সালের 14ই আগস্টের রাত 8টা পর্যন্ত ঢাকার পিজি হাসপাতালে, এই যে টোটাল 13টি বছর, 14টি বছর, এমন কোনো জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাঈদীকে এনেছে অথচ আমি নাই, কারাগারে এনেছে অথচ আমি নাই, রিমান্ডে নিয়ে গেছে অথচ আমি নাই, এমন কোনো রেকর্ড গত 13 বছরে নাই। তারা আল্লামা সাঈদীকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। এই যে বিচার প্রক্রিয়াটা, এটি ছিল নাটক। আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই, তিনি কিছুটা এখানে উল্লেখ করেছেন। এত কথা, এত ইতিহাস বলে বোঝানোর মতো সময় তো এখন এখানে নেই। দুটি কথা বলি, যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন। 1971 সালের পাড়েহাটের নলবুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে। গোটা মামলার ভেতরে আব্বার বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি: এক, ইব্রাহিম কুটি হত্যা; দুই, বিশাপ আলী হত্যা। আর বাকি যে অভিযোগগুলি ছিল সব শোনা সাক্ষী। এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল, ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাপ আলী হত্যা। ইব্রাহিম কুটি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো, ইব্রাহিম কুটির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুটি হত্যার পেছনে আল্লামা সাঈদীর কোনো ভূমিকা ছিল না। আমরা বললাম কিভাবে, প্রমাণ কোথায়? কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না। ওনারা বললেন আমাদের কাছে প্রমাণ আছে। ওনারা 1972 সালের 7ই জুলাই ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলায় 14 জন আসামি ছিল। এই 14 জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না। দেলোয়ার হোসেন সাঈদী তো বহু দূরের কথা, দেলোয়ার নামে কোনো আসামি ছিল না। মামলা করেছিল কখন? 1972 সালের 7ই জুলাই। এবং ইব্রাহিম কুটিকে হত্যা করা হয়েছিল 8ই অক্টোবরে। অথচ সরকার, যেহেতু পিরোজপুরে পাক সেনা প্রবেশ করেছিল 1971 সালে 3 এবং 5ই মে, এরপর আর পিরোজপুরে পাক সেনারা প্রবেশ করে নাই। সুতরাং তাদের মামলা সাজানোর স্বার্থে 1971 সালের 8ই অক্টোবর যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে তারা 6 মাস আগে 4 মেতে মেরে ফেলেছে। বুঝতে পেরেছেন? লোকটা মারা গেছে 8ই অক্টোবর, কিন্তু সরকার সাজিয়েছে 4 মে ইব্রাহিম কুটি মারা গেছে। কেন? কারণ 3রা মে। কেন? কারণ 3রা এবং 5ম মেতে পাক সেনারা পিরোজপুরে প্রবেশ করেছিল। তাদের মামলায় বলা ছিল পাক সেনাদেরকে আল্লামা সাঈদী সহযোগিতা করেছেন। তিনি উর্দু নাকি ভালো জানতেন, তাদেরকে সহযোগিতা করেছেন। ইব্রাহিম কুটিকে বাড়ি থেকে বের এনে তিনি তাদেরকে বলেছেন গুলি করে মেরে ফেলো। এরপরে পাক সেনারা গুলি করে মেরে ফেলেছে। যে লোকটা মারা গেল 8ই অক্টোবর, সেই লোকটাকে মেরে ফেললো 5 মে। তাহলে এটা টোটাল একটা নাটক। শুধু তাই নয়, আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম, সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম
তিনি আব্বার ফাঁসির রায় হওয়ার পর, দুঃখিত, অ্যাপিলেট ডিভিশন আব্বার ফাঁসির রায় রহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবনে একটা বড় দুঃখ, তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করেন। তো তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন, আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি, আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞানও আছে, কোন একটা মামলা হলে মামলার একটা জিআর রেজিস্টার হয়, সেই জিআর রেজিস্টারে সকল মামলার নথি সব কিছু উল্লেখ করা থাকে। আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম, তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম, ধরে নেন 3, তো 1971 সালের 72 সালে 7 জুলাই 3 নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয়, এটা আপনারা প্রমাণ করতেন। তা তারা করেনি, বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জালিয়াতির মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি করেছি। তো জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি তৈরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না। অ্যাপিলেট ডিভিশনে যখন গেল, আমরা অ্যাপিলেট ডিভিশনে ওই মামলার সার্টিফাইড শুধু দেইনি, চার্জশিট যে হয়েছিল ওই মামলায়, সেই চার্জশিটেরও সার্টিফাইড কপি এই অ্যাপিলেট ডিভিশনে আমরা দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি। তারা ইব্রাহিম কুট্টি হত্যা মামলায় ট্রাইব্যুনালে আব্বাকে ফাঁসির আদেশ দিয়েছিল, আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে। অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি, আর আমরা জালিয়াতি করলেও আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। এমনকি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয়, অন্য কারো মামলা, এটাও প্রমাণ তারা করেনি। তা দিয়ে কি প্রমাণ হয়? তা দিয়ে প্রমাণ হয় আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল। এরপর আসেন বিশাপ আলী।